শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আসলে অনেকদিন পরে তোমাদের সামনে আবার আমি উপস্থিত হলাম। কিছু ব্যক্তিগত সমস্যার কারণে আমি হয়তোবা একটু এক সপ্তাহ একটু গ্যাপ দিয়েছিলাম। আজকে আমি অর্থনীতির দ্বিতীয় বর্ষের ইন্টারমিডিয়েট মাইক্রো ইকোনমিক্সের কোর্সের আমি উৎপাদন উপাদান বিশ্লেষণ অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবে। আমি অধ্যায়টি পুরোপুরি শেষ করার আজকে চেষ্টা করব। দেখো, আচ্ছা, অধ্যায়ের নাম হচ্ছে উপাদান উৎপাদন বিশ্লেষণ। অধ্যায়ের নাম হচ্ছে কি? উপাদান উৎপাদন বিশ্লেষণ। এটাকে ইংলিশে বলে ইনপুট আউটপুট অ্যানালাইসিস। বিষয়টা আসলে কি? বিষয়টা হচ্ছে এই যে বিশ্লেষণ পদ্ধতিতে বিভিন্ন পণ্য বা উপাদান ক্রয় বিক্রয়ের মাধ্যমে অর্থনীতিতে বিরাজমান বিভিন্ন শিল্পের মধ্যে আন্তঃনির্ভরশীলতার সম্পর্ক প্রকাশ পায়, যাকে উপাদান উৎপাদন বিশ্লেষণ বলে। আমি আবারও বলছি, যে বিশ্লেষণ পদ্ধতিতে বিভিন্ন পণ্য বা উপাদান ক্রয় বিক্রয়ের মাধ্যমে অর্থনীতিতে বিরাজমান বিভিন্ন শিল্পের মধ্যে আন্তঃনির্ভরশীলতার সম্পর্ক দেখানো হয়, তাকে বলে উৎপাদন উপাদান বিশ্লেষণ। অর্থাৎ একটি শিল্পের উৎপাদিত পণ্য আরেকটি শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। এইভাবে যে শিল্পসমূহ যে একে অন্যের সঙ্গে যে সম্পর্কযুক্ত, এটি উৎপাদন উপাদান বিশ্লেষণের মাধ্যমে দেখানো হয়। এই ধারণাটি সর্বপ্রথম ওয়াজেলি লিওনটিফ সে সর্বপ্রথম ইকোনমিক্সে প্রয়োগ করেন। এতটুকুই জানো। এখন আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে আন্তঃনির্ভরশীলতার প্রবাহ বলতে আমরা আসলে কি বুঝি। এটা কিছুই না, এটা হচ্ছে এক শিল্পের উৎপাদিত চূড়ান্ত পণ্য যখন আরেক শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়, এই সম্পর্কটাকে আমরা বলতেছি হচ্ছে আন্তঃনির্ভরশীলতার প্রবাহ। মানে এক শিল্পের চূড়ান্ত পণ্য অন্য শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়, এই যে সম্পর্ক, এটিকে বলে আন্তঃনির্ভরশীলতার প্রবাহ। এই যেমন তুলা 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 শিল্প থেকে উৎপাদিত তুলা সুতা শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। সুতা শিল্প থেকে উৎপাদিত সুতা আবার কাপড়ের শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। আবার পোশাক শিল্পে উৎপাদিত কাপড়ের শিল্পে উৎপাদিত কাপড় পোশাক শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহৃত। তার মানে কি, প্রত্যেকটা শিল্প কিন্তু একটার সঙ্গে আরেকটা সম্পর্ক যুক্ত। এই যে সম্পর্ক, এটাকে আমরা বলছি হচ্ছে আন্তঃনির্ভরশীলতার প্রবাহ। এখন আমাদেরকে জানতে হবে উৎপাদন উপাদান মডেল মূলত হচ্ছে দুই ধরনের হয়। একটিকে বলে হচ্ছে উন্মুক্ত বা খোলা মডেল, আরেকটিকে বলে হচ্ছে বদ্ধ বা ক্লোজ মডেল। উন্মুক্ত মডেল বলতে আমরা বুঝবো যেই উৎপাদন উপাদান বিশ্লেষণ মডেলে খোলা খাত থাকে বা ওপেন সেক্টর থাকে, এটাকে আমরা বলবো হচ্ছে উন্মুক্ত বা খোলা মডেল। আর বদ্ধ মডেল কি, নাম থেকেই বোঝা যাচ্ছে যেই উপাদান উৎপাদন বিশ্লেষণ মডেলে কোনো খোলা খাত থাকে না, তাকে বলে বদ্ধ বা ক্লোজ মডেল। আচ্ছা, কিছু বৈশিষ্ট্য বলি দুইটারই। উন্মুক্ত মডেলের মধ্যে তোমরা দেখতে পাবে যে এখানে একটি খোলা খাত থাকবে, এখানে তোমার হচ্ছে ফাইনাল ডিমান্ড বা চূড়ান্ত চাহিদা থাকবে, এবং এখানে আমরা ম্যাট্রিক্সের ব্যবহার দেখাবো। এখানে কলামসমূহের যোগফল কখনোই এক অপেক্ষা বড় হবে না, এখানে কলামসমূহের যোগফল সবসময় এক অপেক্ষা ছোট হবে। মূলত একটু কি জানো। আর বদ্ধ মডেলের সেম, জাস্ট বিপরীত, যে এখানে কোনো খোলা খাত থাকবে না, এখানে তোমার হচ্ছে ফাইনাল ডিমান্ড থাকবে না, এইখানে ওই কলামসমূহের যোগফল এক হতেও পারে, একের থেকে যে সবসময় যে তোমার হচ্ছে ছোট হবে সেটা তা নয়। এই আচ্ছা, এখন আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটির নাম হচ্ছে তোমার এই উৎপাদন উপাদান মডেল বিশ্লেষণে তোমরা আবার দুইটা জিনিস দেখতে পাবে। এটা হচ্ছে অবিচ্ছিন্ন পদ্ধতি, একটা হচ্ছে বিচ্ছিন্ন পদ্ধতি। অবিচ্ছিন্ন পদ্ধতি হচ্ছে কি, মনোযোগ দিয়ে শুনবা, দুই বা ততোধিক শিল্পের মধ্যে মাধ্যমিক পণ্য ক্রয় বিক্রয়ের বিবেচনায় যখন এক শিল্প আরেক শিল্পের সঙ্গে সম্পূর্ণ নির্ভরশীলতার মধ্যে আবদ্ধ থাকবে, এটিকে আমরা বলবো অবিচ্ছিন্ন পদ্ধতি। অর্থাৎ এই যে মনে করো তুমি আমার থেকে নিচ্ছ একটা জিনিস, আমিও তোমার থেকে নিচ্ছি আরেকটা জিনিস, এইভাবে ওর থেকে নিচ্ছে আরেকটা জিনিস, বা ওর থেকে নিচ্ছে আরেকটা জিনিস। মানে বিভিন্ন শিল্প যদি মাধ্যমিক পণ্য ক্রয় বিক্রয়ের জন্য একে অন্যের সঙ্গে যদি সম্পর্কযুক্ত থাকে, এটাকে আমরা বলবো অবিচ্ছিন্ন পদ্ধতি। তাহলে বিচ্ছিন্ন পদ্ধতি কি? একই ঘটনা, তবে
দুইটা শিল্প বা বিভিন্ন শিল্প যখন নিজেরাই আত্মনির্ভরশীল হবে, মানে অন্য কোনো শিল্প থেকেও যদি কোনো কাঁচামাল না নেয় বা কোনো র ম্যাটেরিয়ালস না নেয়, এটাকে আমরা বলবো বিচ্ছিন্ন পদ্ধতি। কিন্তু বাস্তব জীবনে বা বাস্তবে আমরা কখনোই দেখতে পাই না যে বিচ্ছিন্ন পদ্ধতি রয়েছে, সবই অবিচ্ছিন্ন। অর্থাৎ প্রত্যেকটা ফার্মই তার কাঁচামালের জন্য কোনো না কোনো ফার্মের উপর নির্ভর করতে হয়। এই যে এই দুইটাকে আমরা বললাম, প্রথমটাকে বললাম অবিচ্ছিন্ন পদ্ধতি এবং দ্বিতীয়টাকে বললাম হচ্ছে বিচ্ছিন্ন পদ্ধতি। যেমন আমি একটু দেখাই, দেখো যদি বলি A11, A12, A13, A21, A22, A23, এরপরে A31, A32, A33, এটা হচ্ছে একটা অবিচ্ছিন্ন পদ্ধতি। কেন এটা অবিচ্ছিন্ন পদ্ধতি? দেখো প্রত্যেকটা শিল্প কোনো না কোনো ভাবে A11 মানে কি বলতো দেখি, তোমাদেরকে আমি আগেও পড়িয়েছি। A11 মানে হচ্ছে প্রথম শিল্প এক একক পণ্য উৎপাদনের জন্য নিজের শিল্প থেকে কি পরিমাণ কাঁচামাল গ্রহণ করে। আমি আবারও বলছি, A11 এর অর্থ হচ্ছে প্রথম শিল্প এক একক পণ্য উৎপাদনের জন্য নিজের শিল্প থেকে কি পরিমাণ কাঁচামাল গ্রহণ করে। মাথায় রাখতে হবে, আমরা এই অধ্যায়ে যেটি দেখবো, প্রথম কলাম হচ্ছে প্রথম শিল্প দেখাবে, দ্বিতীয় কলাম দ্বিতীয় শিল্প, তৃতীয় কলাম তৃতীয় শিল্প দেখাবে। তো যদি বলি এবার A32 মানে কি বলো তো তোমরা দেখি। দ্বিতীয় শিল্প এক একক পণ্য উৎপাদনের জন্য তৃতীয় শিল্প থেকে এই পরিমাণ কাঁচামাল গ্রহণ করে, এটা অবিচ্ছিন্ন পদ্ধতি। এখন যদি আমি এভাবে দেখাই যে দেখো 0 0, এটা কিন্তু বিচ্ছিন্ন পদ্ধতিতে হয়ে গেল। এখন যে তৃতীয় শিল্প এক একক পণ্য উৎপাদন করতে তার প্রথম শিল্প থেকে কোনো কাঁচামাল নেয় না, দ্বিতীয় শিল্প থেকে কোনো কাঁচামাল নেয় না। যখনই তোমরা দেখবা মডেলে একটা শূন্য আছে, তখনই বুঝবা এটা বিচ্ছিন্ন পদ্ধতির মডেল। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই অধ্যায়ে কিছু ম্যাট্রিক্স নিয়ে তোমাদের জানতে হবে। তোমরা যদিও এটি গাণিতিক অর্থনীতিতে পড়েছো, তারপরে আমি কিছু বেসিক ম্যাট্রিক্স নিয়ে কথা বলবো। ম্যাট্রিক্স বলতে তোমরা জানো রো এবং কলামের মাধ্যমে আমরা যখন একটা চিহ্নের মাধ্যমে তোমার তথ্য দেখাই, তখন আমরা এটাকে বলছি ম্যাট্রিক্স। বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স তোমাদের বইয়ে তোমরা গাণিতিক অর্থনীতিতে পড়বে বা পড়তেছ। তো আমি কিছু বেসিক ম্যাট্রিক্স যেটা এই অধ্যায়ে লাগবে, একটা হচ্ছে অভেদ ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। অভেদ ম্যাট্রিক্স, অভেদ ম্যাট্রিক্স হচ্ছে ডায়াগোনাল এলিমেন্ট যদি 1 হয়, বাকি সব যদি শূন্য হয়, এটিকে আমরা বলবো হচ্ছে তোমার অভেদ ম্যাট্রিক্স, বা এটাকে আমরা দেখাই আইডেন্টিটি ম্যাট্রিক্স। মানে যেই ম্যাট্রিক্সের ডায়াগোনাল বা কর্ণের উপাদানগুলো 1 আর সকল উপাদান শূন্য হয়, এটাকে বলা হচ্ছে অভেদ ম্যাট্রিক্স। মুছে দিলাম। এবার আমরা দেখবো হচ্ছে উপাদান সহগ ম্যাট্রিক্স, যেটি গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের জন্য। উপাদান সহগ ম্যাট্রিক্সকে এই হিসাবে দেখানো হয়, দেখো 0.1, 0.2, 0.3, 0.3, 0.3, 0.1। এটা একটা উপাদান সহগ ম্যাট্রিক্স। আচ্ছা, উপাদান সহগ ম্যাট্রিক্সটা আসলে কি? বিষয়টা হচ্ছে এই যে উপাদান টেবিলে বিভিন্ন শিল্প এক শিল্প আরেক শিল্প থেকে কি পরিমাণ উপাদান নেয়, এটিকে যখন আমরা তোমার হচ্ছে ম্যাট্রিক্স আকারে দেখাবো, তখন আমরা এটাকে বলবো হচ্ছে তোমার উপাদান সহগ ম্যাট্রিক্স। মানে উপাদান টেবিলে বিভিন্ন শিল্প এক শিল্প থেকে অন্য শিল্প যে কাঁচামাল নেয়, এগুলোকে বলে বিভিন্ন উপাদান সহগ। এই উপাদান সহগ নিয়ে আমরা যে ম্যাট্রিক্স করব, এটাকে আমরা বলবো উপাদান সহগ ম্যাট্রিক্স। বলো দেখি এটা মানে কি? 0.3 মানে কি হবে বলো তো কি? 0.3 মানে প্রথম শিল্প এক একক পণ্য উৎপাদনের জন্য তৃতীয় শিল্প থেকে 0.3 একক কাঁচামাল গ্রহণ করতেছে। বলো তো এটা মানে কি হবে? এটা প্রথম শিল্প, এটা দ্বিতীয় শিল্প, এটা তৃতীয় শিল্প। তৃতীয় শিল্প এক একক পণ্য উৎপাদনের জন্য দ্বিতীয় শিল্প থেকে 0.3 একক কাঁচামাল গ্রহণ করতেছে। ঠিক আছে? আমার মনে বিষয়টা তোমরা পরিষ্কার। আমি আরো বিষয় নিয়ে ব্যাখ্যা করব। এখন আমরা দেখবো হচ্ছে লিওনটিভ ম্যাট্রিক্স বা প্রযুক্তি ম্যাট্রিক্স জিনিসটি কি, যেটি অধ্যায় তোমাদের আলোচ্য বিষয়। দেখে নাও একবার। লিওনটিভ ম্যাট্রিক্স, বা এটাকে আমরা টি দিয়ে দেখাই। টি হচ্ছে I মাইনাস A। আচ্ছা, I মানে হচ্ছে অভেদ ম্যাট্রিক্স, A মানে হচ্ছে উপাদান সহগ ম্যাট্রিক্স। তার মানে প্রযুক্তি ম্যাট্রিক্স কি হবে বলো তো? প্রযুক্তি ম্যাট্রিক্স হচ্ছে অভেদ ম্যাট্রিক্স থেকে আমরা যখন উপাদান সহগ ম্যাট্রিক্স বাদ দিব, তখন আমরা যে ম্যাট্রিক্স পাবো, এটিকে আমরা বলবো হচ্ছে তোমার প্রযুক্তি ম্যাট্রিক্স বা লিওনটিভ ম্যাট্রিক্স। বুঝতে পেরেছো তোমরা? আমারও তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। দেখো 1 1 1 সব হচ্ছে 0 0 0 মাইনাস, আমি একটা উপাদান সহগ ম্যাট্রিক্স দেই
0.3, 0.2, 0.3, 0.2, 0.3, 0.2, 0.3, 0.3। এখন আমরা এটা থেকে এটা যদি বাদ দিই আমরা যেটা পাবো এটাকে আমরা বলবো হচ্ছে লিওনটিভ ম্যাট্রিক্স বা প্রযুক্তি ম্যাট্রিক্স। দেখো 1 মাইনাস 0.2 কি হবে বলো তো? 0.8, 1 মাইনাস 0.2, 0.8, 1 মাইনাস 0.3, 0.7। এখন বাকি এখানে সবগুলো শূন্য আছে না, দেখো তো। তাহলে শূন্য থেকে কোনো জিনিস বাদ দিলে কি হয়? মাইনাস সামথিং ই তো হবে। তাহলে বাকি এলিমেন্টগুলোর আগে আমরা একটা মাইনাস দিয়ে দেব। মাইনাস 0.3, মাইনাস 0.2, তারপরে হচ্ছে তোমার মাইনাস 0.3, মাইনাস 0.2, তারপরে হচ্ছে মাইনাস 0.3, তারপরে মাইনাস 0.3। এই হচ্ছে প্রযুক্তি ম্যাট্রিক্স বা লিওনটিভ ম্যাট্রিক্স। তোমরা বুঝতে পেরেছো? মানে কিছুই না, আমরা যদি অভেদ ম্যাট্রিক্স থেকে উপাদান সংখ্যক ম্যাট্রিক্স বাদ দিই আমরা যেটা পাবো সেটাকে আমরা বলবো হচ্ছে লিওনটিভ ম্যাট্রিক্স বা প্রযুক্তি ম্যাট্রিক্স। সিম্পল। আচ্ছা, এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমার আচ্ছা রূপান্তর ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এটা কিছুই না, আমরা যদি এটা কিছু রূপান্তর ম্যাট্রিক্স ট্রান্সপোজ মানে ধরো এটা একটা ম্যাট্রিক্স 2 6 3 4। তো এটাকে যদি এটা রো কে যদি আমরা কলাম বানাই, কলামকে যদি রো বানাই তাহলে যে ম্যাট্রিক্স পাওয়া যাবে সেটিকে আমরা বলবো হচ্ছে ট্রান্সপোজ বা রূপান্তর ম্যাট্রিক্স। দেখো 2 3, এই যে রোকে কলামকে আমি রো বানাইলাম আর কলামকে এখন রো বানাই 6 4। তার মানে কি এই রোটা কলাম হয়ে গেল, এই রোটা কলাম হয়ে গেল। এটাকে আমরা বলবো হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। বুঝতে পেরেছো? এটা খুব সহজ, তোমরা এটা অলরেডি পড়তেছো বা পড়ছো। এখন আমরা দেখবো হচ্ছে কোফ্যাক্টর ম্যাট্রিক্স। কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা হচ্ছে, মনে করো কোন ম্যাট্রিক্সের উপাদানগুলো, মনে করো এটা একটা ম্যাট্রিক্স দিলাম, মনে করো এটা হচ্ছে এই একটা ম্যাট্রিক্স ধরো 2 4 6 2 4 6 7 মনে করো। তো ম্যাট্রিক্সের কোফ্যাক্টর নিয়ে, কোফ্যাক্টর বলতে আচ্ছা এটা একটু বড় করে বোঝাই। মনে করো a সমান সমান 1 2 3 4 5 6 7 8 9। এখন ম্যাট্রিক্সের কোফ্যাক্টর, ম্যাট্রিক্সের উপাদানগুলোর কোফ্যাক্টর নিয়ে আমরা যদি ম্যাট্রিক্স গঠন করি সেটিকে আমরা বলবো কোফ্যাক্টর ম্যাট্রিক্স। আমি আবার বলছি, ম্যাট্রিক্সের উপাদানগুলোর কোফ্যাক্টর নিয়ে আমরা যদি তোমার হচ্ছে নতুন ম্যাট্রিক্স গঠন করি সেটিকে আমরা বলবো কোফ্যাক্টর ম্যাট্রিক্স। যেমন আমি এই যে ধরো যে এটার কোফ্যাক্টর বের করবো, কিভাবে বের করবো? রো বাদ কলাম বাদ, তার মানে এইটা থেকে আমাদের এখানে যেটা রেজাল্ট আসবে এটা বাদ দিয়ে এটা বাদ দিয়ে এইটা বাদ এটা যেটা আসবে সেটা আমরা এটার অবস্থানে বসাবো। এই অধ্যায়ে আমি কোফ্যাক্টর ম্যাট্রিক্স নিয়ে খুব বেশি কথা বলবো না, আমি এই অধ্যায়ে অন্য মেথড নিয়ে কাজ করবো। তাই আমি এটা নিয়ে খুব একটা ডিটেলস তোমাদের এখন জানাই, তোমরা ম্যাথমেটিক্স এটা সবাই পড়ে থাকে। আচ্ছা, এখন আমরা দেখবো আরেকটা জিনিস জানতে হবে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি। কোফ্যাক্টর ম্যাট্রিক্স থেকে আমরা যেটা পাবো, কোফ্যাক্টর ম্যাট্রিক্সের রোকে যদি আমরা কলাম বানাই আর কলামকে যদি রো বানাই এটাকে আমরা বলবো হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এতটুকুই থাক। এটা হচ্ছে এই অধ্যায়ের মূল থিওরি। এখন আমরা যাব একটি অঙ্ক করব। তোমরা মনোযোগ দিয়ে অঙ্কটি দেখবে। তোমাদের এই অধ্যায় থেকে প্রায় একটি বড় প্রশ্ন আসে গ বিভাগে, একটি 4 মার্কসের ছোট প্রশ্ন আসবে তোমার হচ্ছে খ বিভাগে, আর 1 মার্কসের প্রশ্ন হিসাবে যে কোনো একটি সংজ্ঞা আসলেও আসতে পারে। মানে 14 মার্কসের প্রশ্ন এই অধ্যায় থেকে প্রত্যেকবার আসে। দেখো এখন আমরা তোমার একটি পরিপূর্ণ অঙ্ক করব এই অধ্যায় থেকে। আচ্ছা, তোমাদের বইয়ে বিভিন্ন ধরনের অঙ্ক করা আছে, অনেকগুলো অঙ্ক আছে। আমি যে কোনো একটি, আমি জাস্ট প্রশ্নটা একটু বই থেকে একটু তুলে নিই। তোমাদের বইয়ে দেওয়া থাকবে প্রত্যেকটা অঙ্কে দেওয়া থাকবে এই অধ্যায় থেকে একটি অঙ্ক কিন্তু মাস্ট ফাইনাল পরীক্ষাতে আসবে এবং পারলে 10-এ 10ই পাবে। মনোযোগ দিয়ে দেখবে তোমরা। ধরো 0.2 0.3 0.2, এরপরে 0.4 0.1 0.2, এরপরে 0.1 0.3 0.2। এই হচ্ছে তোমাদের একটা প্রশ্ন। আর একটা হচ্ছে d সমান সমান 10 5 6 এই। আচ্ছা, এখন এই হচ্ছে অঙ্কের স্ট্রাকচার, যে এইভাবে তোমাদের একটা জিনিস দেওয়া থাকবে। এখন এটা কিন্তু প্রশ্ন না, এটা প্রশ্নের পূর্ববর্তী ধাপ, যে এখান থেকে প্রশ্নগুলো লেখা হবে।
এখন আমাকে তোমরা বলো দেখি, কিছু জিনিস প্রশ্ন লেখার আগে আমি তোমাদের কাছ থেকে কিছু জিনিস জেনে নিতে চাই। বলো এটাকে কি ম্যাট্রিক্স বলে? উপাদান সহগ ম্যাট্রিক্স, যেটাকে আমরা এ দিয়ে দেখাই। ডি হচ্ছে চূড়ান্ত চাহিদা, চূড়ান্ত চাহিদা ম্যাট্রিক্স। তো সুতরাং এটা কি বলো? প্রথম শিল্প এটা, দ্বিতীয় শিল্প এটা, তৃতীয় শিল্প। মাথা রাখতে হবে যখনই ম্যাট্রিক্সে দেখবা এটা 3, এটা তোমার দেখো এখানে তিনটারও তিনটা কলাম আছে না? তার মানে কি? তার মানে এখানে হচ্ছে তিনটা শিল্পের তোমার হচ্ছে তিনটা কলাম মানে তিনটা শিল্প, চারটা কলাম থাকলে চারটা শিল্প বুঝতাম। মানে যে কয়টা কলাম থাকবে সে কয়টা শিল্প থাকবে। তো প্রথম শিল্পের জন্য হচ্ছে এটা, দ্বিতীয় শিল্পের জন্য এটা, তৃতীয় শিল্পের জন্য এটা। প্রত্যেকটা কলাম এক একটা শিল্পকে রিপ্রেজেন্ট করবে। আচ্ছা, এখন আমি প্রশ্নে যাওয়ার আগে তোমাদের কাছে প্রশ্ন করি, বলো তো দেখি 0.1 মানে কি, এই 0.3 মানে কি, আর 0.1 মানে কি? বলো। আমি বলি শোনো, 0.1 এর অর্থ হচ্ছে প্রথম শিল্প 1 একক পণ্য উৎপাদনের জন্য তার তৃতীয় শিল্প থেকে 0.1 একক কাঁচামাল গ্রহণ করতে হয়। বুঝতে পারছো? ধরতে পারবে? আচ্ছা, প্রথম শিল্প 1 একক পণ্য উৎপাদনের জন্য তৃতীয় শিল্প থেকে 0.1 একক কাঁচামাল গ্রহণ করে। আচ্ছা, এবার এই 0.3 মানে কি বলো তো দেখি? দ্বিতীয় শিল্প 1 একক পণ্য উৎপাদনের জন্য তৃতীয় শিল্প থেকে 0.3 একক কাঁচামাল গ্রহণ করে। এবার বলো দেখি এই 0.1 মানে কি? এই 0.1 দ্বিতীয় কলামের মাঝখানেরটা মানে কি? দ্বিতীয় শিল্প 1 একক পণ্য উৎপাদনের জন্য তার নিজের শিল্প থেকে 0.1 একক কাঁচামাল গ্রহণ করে। একদম সিম্পল। কেন বললাম? কারণ তোমাদের প্রথম প্রশ্নটা দিবে এভাবে যে প্রশ্ন দিবে যে 0.4 এর অর্থনৈতিক তাৎপর্য কি? বলো তো তোমরা কেউ একজন? আমি শুনতে পাইছি, তোমরা জানো বিষয়টা, আমি বুঝতে পারছি, বাট সরাসরি যেহেতু তোমরা নাই এই জন্য হয়তো আমি ফিডব্যাকটা নিতে পারতেছি না। 0.4 আমি বললাম এটা মানে কি বলো? প্রথম শিল্প এর অর্থ হচ্ছে প্রথম শিল্প 1 একক পণ্য উৎপাদনের জন্য দ্বিতীয় শিল্প থেকে 0.4 একক কাঁচামাল গ্রহণ করে। ঠিক আছে? তার মানে হচ্ছে এর অর্থ হচ্ছে প্রথম শিল্প 1 একক পণ্য উৎপাদনের জন্য দ্বিতীয় শিল্প থেকে 0.4 একক কাঁচামাল গ্রহণ করে। এই তোমাদের দ্বিতীয় প্রশ্ন থাকতে পারে এমন যে তোমার বললো যে কোনো একটা দিয়ে বললো এখানে, যেটা মানিটা আসলে কি দেখো, বললো যে 10 মানে কি, 5 মানে কি, বা 6 মানে কি? বলো তো মানে কি? এখানে কেন 3টা উপাদান বলতে পারবা কেউ? কারণ এখানে শিল্পের পরিমাণ 3টা, এই জন্য এই 10 মানে হচ্ছে প্রথম শিল্পের তোমার চূড়ান্ত চাহিদার পরিমাণ 10 একক, দ্বিতীয় শিল্পের চূড়ান্ত চাহিদার পরিমাণ 5 একক এবং তৃতীয় শিল্পের চূড়ান্ত চাহিদার পরিমাণ 6 একক। এই জন্য এখানে 3টা দেওয়া হয়েছে। যদি 4টা শিল্প থাকতো তাহলে এখানে 4টা উপাদান আসতো। এই এখন যদি তোমাদেরকে বলে যে এই 5 এর মানে কি, 5 এর অর্থনৈতিক তাৎপর্য কি? বলো তো দেখি। এর অর্থ হচ্ছে দ্বিতীয় শিল্পের চূড়ান্ত চাহিদা 5 একক। দ্যাটস ইট, একদম সহজ। দ্বিতীয় শিল্পের চূড়ান্ত চাহিদা 5 একক, তাহলে মানে 6 কি বলো? 6 মানে কি? তৃতীয় শিল্পের চূড়ান্ত চাহিদা 6 একক। আচ্ছা, এখন আমরা পরের প্রশ্নে যাই। তোমাদেরকে যদি বলা হয় এমন যে প্রথম কলাম সমষ্টির অর্থনৈতিক তাৎপর্য কি? বলো তো তোমরা কেউ একজন? আচ্ছা, মনোযোগ দিয়ে শুনবা। এটা প্রথম কলাম সমষ্টি, এটা দ্বিতীয় কলাম সমষ্টি, এটা তৃতীয় কলাম সমষ্টি। প্রশ্ন বলছে যে প্রথম কলাম সমষ্টির অর্থনৈতিক তাৎপর্য। তবে আমরা সমষ্টিটা আগে বের করি। প্রথম কলাম সমষ্টি সমান 0.2 প্লাস 0.4 প্লাস 0.1 সমান 0.7। এই 0.7 এর মানে আসলে কি এটা আমাদের জানতে হবে। মাথায় রাখবা, উপাদান সহগ ম্যাট্রিক্সে প্রাথমিক উপকরণ আসে না। প্রাথমিক উপকরণ মানে হচ্ছে লেবার কস্ট বা শ্রম জিনিসটি আসে না। এখানে যেটা আসে সেটা হচ্ছে তোমার কাঁচামাল বা উপকরণ আসে। তো
এই এই আমি তোমাদেরকে বলছিলাম প্রথমেই যে উন্মুক্ত বা খোলা মডেলে তোমার হচ্ছে এই কলামের যোগফল কখনোই তোমার হচ্ছে একের সমান হবে না। কলামের যোগফল কখনোই একের সমান হবে না। কেন হবে না? কারণ এই যে যোগ তুমি করলা, যোগ করে যে 0.7 পাইলা, এটা আসলে কি? এটা হচ্ছে প্রথম শিল্প এক একক পণ্য উৎপাদনের জন্য নিজের শিল্প এবং অন্যান্য শিল্প থেকে কি পরিমাণ কাঁচামাল নেয়। কাঁচামাল নিলেই কি একটা পণ্য উৎপাদন হয়? এটা তো মানুষ দ্বারা উৎপাদন হতে হয়, তাই না? তো মানুষের যেই বিষয়টা সেটা যখন আসবে তখন তোমার হয়ে যাবে এটা হচ্ছে তোমার প্রাথমিক পণ্য। এখন তোমাদেরকে যদি বলে যে কলাম সমষ্টির যোগফলটা কি, যোগফলের অর্থ হচ্ছে এই যে প্রথম শিল্প এক একক পণ্য উৎপাদনের জন্য নিজের শিল্প ও অন্যান্য শিল্প হতে 0.7 একক কাঁচামাল গ্রহণ করে। আমি আরেকবার বোঝাই, মানে প্রত্যেকটা কলামের যোগফল কি নির্দেশ করবে? তাহলে মনে করো দ্বিতীয় কলাম সমষ্টির তাৎপর্য কি হবে বলো তো দেখি তোমরা। দ্বিতীয় শিল্প একক পণ্য উৎপাদনের জন্য নিজের শিল্প এবং অন্যান্য শিল্প থেকে কি পরিমাণ কাঁচামাল গ্রহণ করে। এবং তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা কলামের যোগফলই কিন্তু একের থেকে ছোট হবে। কারণ কি? এক থেকে আমরা যদি এটা বাদ দিই তাহলে আমরা কি পাবো বলতো? প্রাথমিক উপকরণের পরিমাণ পেয়ে যাব। আর কলামের যোগফল দেখাবে কি? প্রত্যেক শিল্প ওই একটা পণ্য উৎপাদনের জন্য নিজের শিল্প এবং অন্যান্য শিল্প থেকে কি পরিমাণ কাঁচামাল গ্রহণ করে তা প্রত্যেক কলামের যোগফল নির্দেশ করবে। এই আচ্ছা, এখন আমরা যেটা বলবো সেটি হচ্ছে তোমার দেখে নাও তোমরা একবার। আমাদের পরের প্রশ্ন হচ্ছে তৃতীয় সারির অর্থনৈতিক তাৎপর্য কি? তৃতীয় সারির অর্থনৈতিক তাৎপর্য কি? মজার বিষয় হচ্ছে সারির কোনো অর্থনৈতিক তাৎপর্য হয় না। লিখবা কি তাহলে তোমরা? সারি সমষ্টির তৃতীয় সারির প্রশ্ন আমি ভুল লিখছি। তৃতীয় সারির সমষ্টি আলহামদুলিল্লাহ, সারির সমষ্টির কোনো অর্থনৈতিক তাৎপর্য হয় না। এটি হচ্ছে উত্তর। আসলে এটা হয় না, এটার ব্যাখ্যা জানার দরকার নেই, শুধু জানবা সারির সমষ্টির অর্থনৈতিক ব্যাখ্যা হয় না, এতটুকু। আচ্ছা, এখন পরবর্তী প্রশ্ন যদি বলি তোমার হচ্ছে যে তৃতীয় শিল্পের একক প্রতি, এই যে এখন আমি যে প্রশ্নটা দেখাবো বললাম তৃতীয় শিল্পের, তোমাদের কাছে প্রশ্ন থাকবে আমার এখন, তৃতীয় শিল্পের একক প্রতি প্রাথমিক উপকরণ চাহিদা কত? বলো দেখি কিভাবে বের করবো। আমি কিন্তু অলরেডি তোমাদের এটা বলছি এর আগের টাইম। বলো দেখো, এই কলামের যোগফলটা কি দেখাবে বলো তো? প্রথম শিল্প একক পণ্য উৎপাদনের জন্য নিজের শিল্প ও অন্যান্য শিল্প থেকে কি পরিমাণ কাঁচামাল গ্রহণ করে। আমরা দেখছি এটা এই কলাম সমষ্টি ছিল 0.7। তার মানে প্রথম শিল্প এক একক পণ্য উৎপাদনের জন্য নিজের শিল্প এবং অন্যান্য শিল্প থেকে 0.7 একক কাঁচামাল গ্রহণ করে। এক থেকে যদি আমরা 0.7 বাদ দিই তাহলে আমরা কি পাবো? 0.3। 0.3টা আসলে কি? ওটা হচ্ছে একক প্রতি প্রাথমিক উপকরণ চাহিদা বা লেবারের যে ভ্যালু সেটা আসবে তোমার হচ্ছে এক থেকে আমরা যদি প্রত্যেক কলামের যোগফল বাদ দিই তাহলে আমরা সেটা পাবো ওই শিল্পের এক একক পণ্য উৎপাদনের প্রাথমিক উপকরণ চাহিদা। অর্থাৎ এখানে বলছে তৃতীয় শিল্পের একক প্রতি প্রাথমিক উপকরণ চাহিদা কত। অতএব তৃতীয় শিল্পের একক প্রতি প্রাথমিক উপকরণ চাহিদা সমান সমান 1 মাইনাস তৃতীয় শিল্পটা দেখো 0.2 প্লাস 0.2 প্লাস 0.2 সমান সমান 0.4। তার মানে তৃতীয় শিল্পের এক একক পণ্য উৎপাদন করতে 0.4 একক প্রাথমিক উপকরণ বা লেবার লাগে বা মানুষের দরকার হয়। বুঝছো?
এইগুলো হচ্ছে উপকরণ, এখানে কিন্তু মানুষ নাই। মানুষ আসবে কিভাবে? 1 থেকে যদি তোমরা প্রত্যেক কলামের যোগফল বাদ দিয়ে দাও তাহলে তোমরা পাবা ওই শিল্পের এক একক পণ্য উৎপাদনে কি পরিমাণ লেবার বা একক প্রতি কি পরিমাণ লেবার দরকার হয়। এই আচ্ছা, দেখতে পাচ্ছ তোমরা হাতে লেখা কিন্তু খুব একটা ভালো না, তোমরা বিষয়টা একটু মেনে নিবে। আচ্ছা ঠিক আছে, ওকে। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে স্পেসিফিক, আচ্ছা টি নির্ণয় করো, আগে টি নির্ণয় করো। 6 নম্বর প্রশ্ন হচ্ছে টি নির্ণয় করো। টি নির্ণয় করো, টি মানে কি বলো তো? টি মানে প্রযুক্তি ম্যাট্রিক্স বা লিওনটিফ ম্যাট্রিক্স বা টেকনোলজি ম্যাট্রিক্স, ঠিক আছে? টি মানে টেকনোলজি ম্যাট্রিক্স বা লিওনটিফ ম্যাট্রিক্স বা প্রযুক্তি ম্যাট্রিক্স। ঠিক কিভাবে বের করো তোমরা জানো, টি সমান সমান i মাইনাস a। i মানে কি বলো তো? অভেদ ম্যাট্রিক্স। অভেদ ম্যাট্রিক্সটা তোমরা জানো 1 1 1 এলস হচ্ছে 0 মাইনাস তোমার এখানে এই কত দেখো, লিখি আমরা এটা 0.2 0.3 0.2 0.4 0.1 0.2 0.1 0.3 0.2। এখন বিয়োগ করো, 1 থেকে 0.2 বাদ দাও কত হয়? 0.8। 1 থেকে 0.1 বাদ দাও 0.9। 1 থেকে 0.2 বাদ দাও 0.8 মাইনাস 0.3। আর বাকি সবগুলোর আগে আমরা কি দিব? মাইনাস দিয়ে দিব। মাইনাস 0.2 মাইনাস 0.4 মাইনাস 0.1 মাইনাস 0.2 মাইনাস 0.3। এইটাকে আমরা বলতেছি হচ্ছে লিওনটিফ ম্যাট্রিক্স বা প্রযুক্তি ম্যাট্রিক্স বা টেকনোলজি ম্যাট্রিক্স। এই তার মানে হচ্ছে আমরা শিখলাম যে অভেদ ম্যাট্রিক্স থেকে আমরা যদি উপাদান সহগ ম্যাট্রিক্স বাদ দিই তবে আমরা যে ম্যাট্রিক্স পাবো এটিকে আমরা বলবো হচ্ছে লিওনটিফ ম্যাট্রিক্স বা প্রযুক্তি ম্যাট্রিক্স বা টেকনোলজি ম্যাট্রিক্স। এতটুকুই। পরবর্তীতে আমাদের যে প্রশ্নটি সেটি হচ্ছে, এটাকে দেখে নাও একবার। ওকে, এখন আমরা যেটি দেখব খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটি হচ্ছে স্পেসিফিক ইনপুট আউটপুট ইকুয়েশন। আউটপুট ইকুয়েশন, আচ্ছা দেখো স্পেসিফিক ইনপুট আউটপুট ইকুয়েশন আসলে কিছুই না, এটা হচ্ছে আমরা জানি tx ইকুয়াল টু d। আমরা জানি tx ইকুয়াল টু d। আচ্ছা t তোমরা এই মাত্র দেখছো লিওনটিফ ম্যাট্রিক্স আমরা পেয়েছি, তো তোমার হচ্ছে tx হচ্ছে তিনটা, এখানে x মানে হচ্ছে চূড়ান্ত চাহিদা। চূড়ান্ত চাহিদা না, x হচ্ছে তোমার তিনটা শিল্পের যে চূড়ান্ত চাহিদার যে বের হবে, যেহেতু তিনটা শিল্প আছে এর জন্য x আসবে তিনটা, মানে x1 x2 x3 বাদ দিয়ে দিই আমরা। আর এখানে তিনটা শিল্পের চূড়ান্ত চাহিদা দেওয়া আছে 10 5 6। আর আমরা এই মাত্র টি বের করছি। টি আমরা কিভাবে জানো টি মান কত জানো ছিল, ওইটা যেহেতু দেওয়া আছে বের করি আমরা আবার। 0.8 0.9 0.8 আর বাকি সবগুলোতে মাইনাস দিয়ে দিই। মাইনাস 0.3 মাইনাস 0.2 মাইনাস 0.4 মাইনাস 0.1 মাইনাস 0.3 মাইনাস 0.2। এই হচ্ছে আমাদের তোমার হচ্ছে টি, এই হচ্ছে x, এই হচ্ছে d। এটাকে আমরা বলবো হচ্ছে স্পেসিফিক ইনপুট আউটপুট ইকুয়েশন। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ বোর্ডটা? ঠিক আছে, ওকে, দেখতে পাচ্ছ? ওকে, আমরা এটা কি বললাম? স্পেসিফিক ইনপুট আউটপুট ইকুয়েশন আর কিছুই না, আমরা যদি t কে x দিয়ে গুণ করে ফাইনাল ডিমান্ডের সমান দেখাই তখন আমরা বলবো এটাকে তোমার হচ্ছে স্পেসিফিক ইনপুট আউটপুট ইকুয়েশন। এই আচ্ছা, এখন আমরা মুছে দেই, দেখে নাও একবার। ওকে, এটা তো 3। ওকে, এখন আমাদের মূল আলোচনার জায়গায় আসছি। এতক্ষণ তোমরা যা দেখছো এগুলো হচ্ছে একদম বাচ্চাদের মতো, তোমরা মানে একটু করলেই করতে হবে। এখন এই যে প্রশ্নটা করবো সেটা পরীক্ষাতে আসবেই ওদের। প্রশ্নটা হচ্ছে সঠিক উৎপাদন স্তর নির্ণয় করো বা কারেক্ট লেভেল অফ পাওয়ার নির্ণয় করো। কিভাবে বের করব? এখন আমাদের ম্যাট্রিক্সের ক্যালকুলেশন আমাদের যেতে হবে। দেখো আমরা এখানে তোমার হচ্ছে টি পেয়েছি, আমি এটা মুছে দিচ্ছি, বুঝছো? এটা না, আমার টিও লাগবে।
এও লাগবে, টিটা লিখে দিই একবার। টি হচ্ছে তোমার 0.8, 0.9, 0.8 মাইনাস 0.4 মাইনাস 0.1 মাইনাস 0.3 মাইনাস 0.2 মাইনাস 0.3 মাইনাস 0.2। ওকে, সুতরাং এই হচ্ছে আমার টি। ওকে, এখন সঠিক উৎপাদনের স্তর নির্ণয় করো। প্রথমে আমাদেরকে এই টি এর নির্ণায়কের মান বের করতে হবে। কিভাবে বের করবো তোমরা অলরেডি সেটা জানো, তোমরা গাণিতিক অর্থনীতি এটা পড়ছো, তা আমি একবার আবার আলোচনা করি। টি হচ্ছে দেখো 0.8 মাইনাস 0.3 মাইনাস 0.2 মাইনাস 0.4 0.9 মাইনাস 0.2 মাইনাস 0.1 মাইনাস 0.3 0.8। নির্ণায়কের মান কিভাবে বের করবে বলো? দেখো মনোযোগ দিয়ে দেখবে। প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে এই যে 0.8 ফার্স্টে লিখলাম, লেখার পরে এই রো বাদ এই কলাম বাদ, এটা ব্র্যাকেট দিলাম। ব্র্যাকেট দিলে কি থাকবে? এই রো বাদ এই কলাম বাদ, মাথায় রাখবা। এই 0.8 লিখলাম, রো বাদ দিলাম, এই কলাম বাদ দিলাম। বাদ দেওয়ার পরে কি থাকে এখানে? এই জিনিসগুলো থাকে না, বজ্র গুণন করতে হবে এইভাবে। 8 নং 72, তাই না? 0.9 ইন্টু 0.8 কত হয় বলো তো দেখি? 8 নং 72, তার মানে 0.72। এবার সূত্র হচ্ছে মাইনাস, মনে রাখবা, প্লাস মাইনাস প্লাস। এই মাইনাসটা কিন্তু প্রত্যেকটা জিনিসের প্রথমে উপাদানের আগে থাকবে একটা প্লাস, তারপরে মাইনাস, তারপরে আবার প্লাস। প্লাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস প্লাস, এটা হচ্ছে সূত্রের, এটা থাকবেই, ঠিক আছে? প্লাস মাইনাস প্লাস। তাহলে 8 নং 72, 72 পরে এই যে বজ্রগুণন করতে হলে ফার্স্টে এটা গুণ করতে হয়, তারপর এটা বিয়োগ করতে হয়। তো এখানে যেহেতু ওরা দুই পাশেই মাইনাস আছে, আর আমার সূত্রের একটা বিয়োগ চিহ্ন দিলাম আমি, 3 দুগুণা 6 মানে 0.06। এই মাইনাসটা কেন আসছে বলো তো তোমরা দেখি। দেখো এটাতে সূত্রের একটি মাইনাস আছে, সূত্রের এই যে এখানে সূত্রের একটি, এই যে 8 নং 72 দিলাম না, এই যে 72 এর পরে তোমার হচ্ছে 0.72 মাইনাস একটা সূত্রের আছে, সূত্রের মাইনাসের পরে তোমার হচ্ছে 3 দুগুণা 0। এখানে দুইটাতেই যেহেতু মাইনাস আছে, ওই মাইনাসটা তাহলে মাইনাসই থাকবে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে না, প্লাসে মাইনাসে আবার হচ্ছে মাইনাস, এই জন্য এখানে কোনো চেঞ্জ মানে 0.06 হবে। এরপরে এখানে মাইনাস আছে না, তার মানে কি তোমাদেরকে বলছি আমি যে প্লাস মাইনাস প্লাস সূত্রের, এটা কিন্তু এই মাইনাস না, এটা সূত্রের একটা মাইনাস এখানে থাকবে। তো মাইনাসে মাইনাসে প্লাস 0.3 লিখলাম, লেখার পরে এই কলাম বাদ এই রো বাদ, কলাম বাদ রো বাদ থাকে কি দেখো, মাইনাস 0.4 ইন্টু মাইনাস 0.8, তার মানে হচ্ছে 0.32। তারপরে এই এই এটার সঙ্গে এটা, তার মানে দুইটাতেই মাইনাস আছে না, তারপরে মাইনাস আছে প্লাস, প্লাসে মাইনাসে আবারও মাইনাস, তাহলে 0.02। এরপরে প্লাসে মাইনাসে মাইনাস 0.2, এই কলাম বাদ এই রো বাদ থাকে কি 3 4 12 মানে 0.12, ঠিক আছে? এরপরে মাইনাস দিলাম, মাইনাসে মাইনাসে এখানে একটা মাইনাস আছে, তার মানে কি মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 9 ইন্টু 0.1 তার মানে 0.09। ওকে, এবার আমরা একটু ক্যালকুলেশন করি। আমি জানি না আমি মুখে করছি, ভুল হইলেও হইতে পারে, তোমরা দেখে নিও। 0.8.66 প্লাস 0.3 মাইনাস 0.34 মাইনাস 0.2 0.21 0.21। দেখি তো কি হয়, আমরা ক্যালকুলেটরে নেই, দেখি তো। 0.8 ইন্টু 0.66 প্লাস 0.3 ব্র্যাকেটে মাইনাস 0.34 মাইনাস 0.2 ব্র্যাকেটে 0.21 ব্র্যাকেট ক্লোজ 0.384 0.384। আচ্ছা দেখো এখানে আমরা কি বের করলাম, এটা টি এর মান বের করছি, মানে টি নির্ণায়কের মান, এটা নির্ণায়কের মান আমরা বের করলাম। আচ্ছা এখানে পেলা তুমি 0.384, এটার একটা মিনিং আছে। দেখো টি
টি এর মান যদি কোনো কারণে এখানে মনে করো এটা আসলো না এসে আসলো হচ্ছে মনে করো 0, তাহলে আমরা পরবর্তীতে আর কিছু করতে পারবো না। এই টি এর মান যদি তোমার হচ্ছে আসে 0 ছাড়া অন্য কোনো মান আসে, মনে করো এখানে আসছে 0.384 আসছে, তার মানে আমরা পরবর্তীভাবে যেতে পারবো। এটাকে বলে নন সিঙ্গুলারিটি টেস্ট। কি বলে এটাকে? নন সিঙ্গুলারিটি টেস্ট। তার মানে এটা নন সিঙ্গুলারিটি টেস্টে মোটামুটি উত্তীর্ণ। 0 আসলে আমরা সামনে যেতে পারবো না। আচ্ছা, আমরা এখন, তোমাদের কি মনে হচ্ছে অঙ্ক শেষ? না, টি বের করছো না? এবার মাথায় রাখবো আমাদেরকে 3টা শিল্প আছে না, তার মানে এখানে T1 T2 T3 বের করতে হবে। কি বের করতে হবে? T1 T2 T3। দেখো আর একেবারে সহজ, কোনো ঘাবড়ানোর কোনো বিষয় নেই, তোমাদের একেবারে সহজ বিষয়, মনোযোগ দিয়ে দেখবা, ইনশাআল্লাহ সব বুঝতে পারবা, অসুবিধা নেই। এবার আমরা T1 বের করি। দেখো T1 সমান সমান, এখানে মাথায় রাখতে হবে আমাদের T কত পেয়েছি আমরা? 0.384, এটা আমাদের লাগবে। T1 দেখো কিভাবে বের করি, দেখো টি পেয়েছো না, শুধুমাত্র প্রথম কলামটা খালি রাখবা, খালি রেখে T1 মানে প্রথম শিল্প মাথায় রাখবা, বাকি দুটো কলাম আমরা লিখি -0.3 0.9 -0.3 -0.2 -0.2 0.8। এখন তোমার দেখো মনোযোগ দিয়ে যে এই প্রথম কলাম আমরা যদি প্রথম শিল্পের যখন বের করব তখন আমরা প্রথম কলামটাকে ভ্যানিশ করে দেব, সেইখানে আমরা চূড়ান্ত চাহিদা নিয়ে আসবো 10 5 6। এবার বলো দ্বিতীয় শিল্পের বেলায় কি হবে? দ্বিতীয় কলামটা উঠে যাবে, ফাইনাল ডিমান্ডটা দ্বিতীয় কলামে আসবে। তৃতীয় শিল্পের বেলাও সেই, তৃতীয় কলামটা উঠে যাবে, ফাইনাল ডিমান্ডটা তৃতীয় কলামে আসবে। এই আর কোনো পার্থক্য নেই, একইভাবে বের করবো। দেখো বের করি, 10 ব্র্যাকেট দাও, কলাম বাদ রো বাদ, কি থাকে? 8 নং 72 0.72 মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে একটা মাইনাস থাকবে 0.06। এবার মাইনাসে মাইনাসে প্লাস 0.3, কলাম বাদ রো বাদ, তাহলে 5 8 40, তার মানে হচ্ছে 4 প্লাস, এখানে মাইনাস আছে তার মানে কি মাইনাস মাইনাসে প্লাস, প্লাস হলে 0.2 ইনটু 6, তার মানে হচ্ছে তোমার 1.2। বুঝছো তোমরা? এই যে 5 8 40 4 লিখলাম, আর 6 ইনটু 0.2 তার মানে কি 1.2 না? এই যে মাইনাস আছে প্লাস হয়ে গেছে, এই জন্য একটা প্লাস দিয়ে দিলাম। এইটা মাইনাস হচ্ছে এটা, যেহেতু এখানে একটা মাইনাস আছে সেই মাইনাসের সঙ্গে মাইনাসটা গুণ হয়ে প্লাস হয়ে গেছে। আচ্ছা, তারপর মাইনাস, এটা মনে মনে একটা প্লাস আছে, এখানে তাহলে মাইনাস প্লাসে মাইনাস 0.2 ব্র্যাকেট দিলাম। এখন দেখো এই কলাম বাদ এই রো বাদ, তাহলে 3 5 15, 15 মানে মাইনাস 1.5। এবার এটা গুণ করো 6 নং 54 মাইনাস 5.4। তাহলে আমরা এবার কাজ করি, দেখি কি আসে। আচ্ছা দেখি আমরা, 10 ব্র্যাকেটে হচ্ছে 0.72 মাইনাস 0.06 প্লাস 0.3 ব্র্যাকেট 4 প্লাস 1.2 মাইনাস 0.2 মাইনাস 1.2 মাইনাস 5.4 ব্র্যাকেট ক্লোজ। দেখি আমরা আরেকবার, 10 ব্র্যাকেট হচ্ছে তোমার 0.66 ব্র্যাকেট ক্লোজ প্লাস 0.3 ব্র্যাকেট হচ্ছে হচ্ছে 5 ব্র্যাকেট হচ্ছে ব্র্যাকেট 5.2 ব্র্যাকেট ক্লোজ মাইনাস 0.2 মাইনাস 0.2 ব্র্যাকেট মাইনাস 1.5 মাইনাস 5.4 মাইনাস ক্যালকুলেটরে ঝামেলা দেখা দিচ্ছে, বুঝলাম না বিষয়টা। আমি আরেকবার দেখি, 10, আচ্ছা আমি আলাদা ভাবে করি, 10 ব্র্যাকেটে 0.66 কত আছে এখানে দেখি 6.6, এরপরে প্লাস 0.3 ইন্টু 5.2 কত আসবে এখানে, বুঝলাম না, 5.2
আরে খুব ঝামেলা করতেছ না, এটা হয় না। আচ্ছা, এখানে তোমার হচ্ছে তোমরা ক্যালকুলেশনে করে নিবা। এখান থেকে তোমার আসবে হচ্ছে সম্ভবত, আমি ঠিক নিশ্চিত না, আসার কথা হচ্ছে তোমার এভাবেই আসবে 6.6 1.56 প্লাস প্লাস হচ্ছে তোমার তোমার এখানে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে 1.38 সমান 9.54। ঠিক আছে, এই T1 তোমরা যেভাবে বের করছো, আমি 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 মনে হয় তোমাদের এটা বোঝাতে পারছি, কারণ এটা ক্লাসেও আমি তোমাদেরকে দুইবার দেখাইছি, আবারও বলতেছি যে যখন T1 বের করবে শুধু প্রথম কলামটা রিপ্লেস হয়ে কি হবে বলো তো দেখি। তোমার যখন তোমরা T1 দেখাবে তখন হচ্ছে তোমার তখন এটি রিপ্লেস হয়ে যাবে, বুঝছো? মানে প্রথম কলামটি শুধুমাত্র তোমার হচ্ছে রিপ্লেস হবে। রিপ্লেস হয়ে কোথায় যাবে বলো তো? রিপ্লেস হয়ে তোমার হচ্ছে এই ফাইনাল ডিমান্ডটা প্রথম কলামে চলে আসবে। যখন আমি দ্বিতীয় শিল্প দেখাবো ঠিক একইভাবে দ্বিতীয় শিল্পের কলামটি রিপ্লেস হয়ে যাবে, সেখানে তোমার হচ্ছে ফাইনাল ডিমান্ডটা আসবে। এইভাবে আমরা যখন করব তখন দেখবে T1 আসছে 9.54, T2 আসবে 7.54, T3 আসবে তোমার হচ্ছে T3 এর মান আসা উচিত 7.05। আমাদের এই মানগুলো জরুরি। দেখো T1 আসছে কত 9.54, দেখে নাও T1 9.54, T2 7.54, T3 7.05, এগুলোই আসবে। তোমরা এটা বাসায় পুরোটা করে নিবে, ঠিক আছে? T1 9.54 আমি লিখে রাখি, T1 9.54, T2 7.54, T3 7.05। ওকে, বুঝলাম আমি, হ্যাঁ? দেখো আচ্ছা, এখন আমি লিখে নিই। T এর মান আমরা পেয়েছিলাম 0.384, T1 পেয়েছো তোমরা 7, T1 হচ্ছে 9.54, T2 তোমরা পেয়েছো হচ্ছে 7.54, T3 তোমরা পেয়েছো 7.01। এখন আমাদের মূল কাজ প্রায় শেষ। এখন আমরা x বার 1 বের করব। কিভাবে x বার 1 বের করে? T1 ডিভাইডেড বাই T। T1 এর মান তোমরা কত পেয়েছো দেখো 9.54, আর T এর মান কত 0.384। ক্যালকুলেটরে জানি না এটা করতে পারবো কিনা, এটা ক্যালকুলেটরে সমস্যা দেখা দিচ্ছে, তো চাপ দিলেও তো আসে না, দেখা যাচ্ছে এই হচ্ছে না। এখান থেকে তোমাদের আসবে হচ্ছে 24.34, 24.34। x বার 2 সেম কিভাবে করব বলো তো? T2 T এর মান তোমরা জানো 0.384, আর T2 এর মান কত দেখছো তোমরা 7.54। সেখান থেকে আসবে তোমার হচ্ছে 20.68। আর তোমার x বার 3 কত বলো তো? x বার 3 সমান সমান T3 ডিভাইডেড বাই T সমান সমান T3 এর মান আমরা দেখলাম 7.01 ভাগ 0.384। সেখান থেকে তোমার আসছে হচ্ছে তোমার 2420, এখান থেকে আসবে 18.36। এই আমরা পেয়ে গেলাম হচ্ছে তোমার তিনটা উৎপাদনের স্তর। তার মানে x বার 1, x বার 2 এবং x বার 3 এর মান যখন তোমরা বের করতে পারবে, তার মানে হচ্ছে তোমরা সঠিক উৎপাদনের স্তর বের করছো। ঠিক আছে, আমি আবার বলতেছি কিভাবে বের করছি। ফার্স্টে আমরা t এর ডিটারমিনেন্ট বের করলাম, তারপর T1 T2 T3 বের করলাম, তারপর আমরা কি করলাম x বার 1 কিভাবে বের করলাম T1 ডিভাইডেড বাই T, দ্যাটস অল। x বার 2 কিভাবে T2 ডিভাইডেড বাই T, x বার 3 কি T3 ডিভাইডেড বাই T। কিন্তু অবশ্যই তোমরা খুব ধৈর্য নিয়ে অঙ্কটি করবে, কারণ একটু যদি ভুল হয় তাহলে কিন্তু পুরো অঙ্কটি তোমার অনেক সময় লাগবে পুরো অঙ্কটি করতে। যদি তোমার ভুল হয় তুমি প্র্যাকটিস করবে বাসায় 2-1 বার, ইনশাআল্লাহ কোনো সমস্যা হওয়ার কথা না। দেখো আমরা এখন নেক্সট কোশ্চেনে যাই, দেখে নাও একবার, ঠিক আছে? ওকে, এখন আমরা তোমার হচ্ছে মূল জায়গায় যাব। আমরা এখানে পেলাম হচ্ছে x বার 1 হচ্ছে 24, x বার 2 হচ্ছে 20, x বার 3 হচ্ছে 18.36। 24 পয়েন্ট কত পেলাম 24.84, 20.68, এই তিনটা আমরা জিনিস পেয়েছি। এখন তোমাদের পরের প্রশ্ন হচ্ছে, এটা 9 নম্বর প্রশ্ন, তোমাদের 9 নম্বর প্রশ্ন হচ্ছে
প্রশ্ন একটু দেখে নিই। প্রশ্ন হচ্ছে প্রত্যেক শিল্পের মোট প্রয়োজনীয় প্রাথমিক উপকরণের পরিমাণ কত? দেখো প্রশ্নটা, প্রত্যেক শিল্পের মোট প্রয়োজনীয় প্রাথমিক উপকরণ, কিন্তু মাথায় রাখবা প্রাথমিক উপকরণের পরিমাণ কত? কি লিখছি আমি বলো তো? প্রত্যেক শিল্পে মোট প্রয়োজনীয় প্রাথমিক উপকরণের পরিমাণ কত? আচ্ছা, এখন যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে প্রাথমিক উপকরণ মানে কি বলতো? এখানে কোনো প্রাথমিক উপকরণ তথ্য তোমরা পেয়েছো? না। আমি আবারও বলছি, আমি প্রথম দিকে দেখিয়েছি যে প্রত্যেক কলামের যোগফল থেকে আমরা যদি এক থেকে যদি প্রত্যেক কলামের যোগফল বাদ দিই তাহলে আমরা পাবো ওই শিল্পের এক একক পণ্য উৎপাদনে কি পরিমাণ শ্রম বা প্রাথমিক উপকরণের দরকার হয়। এখন তোমাদের প্রশ্নটা বলছে প্রত্যেক শিল্পের মোট প্রয়োজনীয় প্রাথমিক উপকরণের পরিমাণ কত, মানে 3 শিল্পে একসাথে কি পরিমাণ লেবার তোমাদের দরকার হয়। এখন দেখো তাহলে আমরা এটা কিভাবে করবো, দেখো এটা লিখবো হচ্ছে এভাবে। এখানে তোমাদের বই আমি একটু, আচ্ছা বই দেখার দরকার নেই। দেখো সমান সমান, দেখো এটা প্রথম শিল্প না? প্রথম শিল্প তো আমরা যখন এটা লিখি তখন আমরা চেষ্টা করি এভাবে লিখতে, A01 কি লিখছি? A01 ইন্টু এক্স বার 1 প্লাস A02 ইন্টু এক্স বার 2 প্লাস A03 ইন্টু এক্স বার 3। আমরা এভাবে এটা দেখাই, A01 ইন্টু এক্স বার 1 মানে প্রথম শিল্প, দ্বিতীয় শিল্প, তৃতীয় শিল্প। আর এটা মানে প্রথম শিল্পে এক একক পণ্য উৎপাদন করতে কি পরিমাণ লেবার লাগে একটা পণ্য উৎপাদন করতে। দ্বিতীয় শিল্পে A02 মানে দ্বিতীয় শিল্পে একটা পণ্য উৎপাদন করতে কি পরিমাণ লেবার লাগে। A03 মানে হচ্ছে তৃতীয় শিল্পে একটা পণ্য উৎপাদন করতে কি পরিমাণ লেবারের দরকার হয়। এখন দেখো তোমার সব মিলিয়ে তোমার প্রথম শিল্পে উৎপাদন হয়েছে 24.84টা পণ্য, না 24.84, এবং একটা পণ্য উৎপাদন করতে কি পরিমাণ লেবার লাগছে বলো তো? 1 মাইনাস এটা না 1, আমি সরাসরি এখানে, আচ্ছা আমি পুরোটাই করি। দেখো মানে হচ্ছে 1 মাইনাস প্রথম শিল্পের ক্ষেত্রে 0.2 প্লাস 0.4 প্লাস 0.1 ইন্টু 24.84। এটা মানে হচ্ছে প্রথম শিল্পে তোমার হচ্ছে এক একক পণ্য উৎপাদন করতে কি পরিমাণ লেবার লাগছে, মানে এটা হচ্ছে একটা পণ্য উৎপাদনের লেবারের সংখ্যা ইন্টু টোটাল পণ্য উৎপাদন করছো তুমি হচ্ছে 24টা। তার মানে একটা পণ্য উৎপাদন করতে যদি এটা লাগে তাহলে 24টা পণ্য উৎপাদন করতে কত লাগবে, ওটা দিয়ে আমরা গুণ করে দিলে পেয়ে যাবো। বাকিগুলো সেম, প্লাস সেকেন্ড ব্র্যাকেট দাও 1 মাইনাস দ্বিতীয় শিল্পের জন্য 0.3 প্লাস 0.1 প্লাস 0.3 ইন্টু 20.68 প্লাস 3 নম্বরের জিনিস দেখো 1 মাইনাস সেম জিনিস 0.2 প্লাস 0.2 প্লাস 0.2 ইন্টু 3 নম্বর শিল্পে কতগুলো হচ্ছে 18.36। আমরা পুরোটা যখন ক্যালকুলেশন করব আমরা এখানে পাবো হচ্ছে তোমার ক্যালকুলেটর দিয়ে করলে আসবে না, এটা পাবো হচ্ছে সম্ভবত 21 আমরা পেলাম। দেখো 1 মাইনাস এইটা মানে 1 মাইনাস প্রথম শিল্পে তোমার কাঁচামালের যা বাদ দিবা, 1 থেকে যদি কাঁচামালের পরিমাণ বাদ দাও তাহলে কি পাবা? ওই পণ্য উৎপাদন করতে ওই শিল্পের একটা পণ্য উৎপাদন করতে কি পরিমাণ লেবার দরকার। তো একটা পণ্য উৎপাদন করতে যদি এই পরিমাণ লেবার লাগে, এই পুরোটা হচ্ছে তোমার একটা, মনে করো যে 1 থেকে যদি আমরা কাঁচামালের পরিমাণ বাদ দিই তাহলে আমরা পাবো একটা পণ্য উৎপাদন করতে ওই শিল্পের কি পরিমাণ লেবার লাগছে। এবং আমরা যদি এখন দেখি ওই শিল্প 24.84টা পণ্য উৎপাদন করছে তাহলে লেবার কত লাগবে? একটা পণ্য উৎপাদন করতে যে লেবার লাগছে সেটা দিয়ে যদি আমরা টোটাল উৎপাদনকে যদি আমরা গুণ করে দিই, তখন থিটা যখন আমরা যোগ করবো তখন আমরা পাবো হচ্ছে প্রত্যেক শিল্পের মোট প্রয়োজনীয় প্রাথমিক উপকরণের পরিমাণ। দ্যাটস অল। আমার মনে হয় তোমরা বিষয়টা বুঝতে পারছো। এখন আমরা শেষের দিকে চলে আসছি, আর বেশিটা নেব না, দেখে নাও একবার বোর্ডটা। ওকে, আমরা বুঝলাম। হ্যাঁ দেখো এখন আমরা 10 নম্বর প্রশ্ন চলে আসছি। প্রশ্ন হচ্ছে এই, যদি চূড়ান্ত প্রশ্নটা অনেক বড়, তো যদি শ্রম সরবরাহ 15 একক হয় তবে তা
চূড়ান্ত চাহিদা অর্জনের জন্য যথেষ্ট হবে কিনা, চূড়ান্ত চাহিদা অর্জনের জন্য যথেষ্ট কিনা। আচ্ছা, প্রশ্ন হচ্ছে কি, শোন, যদি শ্রম সরবরাহ 15 একক হয় তবে তা চূড়ান্ত চাহিদা মেটানোর জন্য যথেষ্ট কিনা। আসলে যথেষ্ট না, কারণ তুমি আমরা যে প্রশ্ন করলাম সেখানে আমরা লাস্টে কত শ্রমিক পেয়েছিলাম মনে আছে তোমাদের? ওখানে আমরা পেয়েছিলাম হচ্ছে 21। চূড়ান্ত চাহিদা মেটানোর জন্য মিনিমাম 21 একক শ্রমিক লাগবে, কিন্তু তোমাদের দেওয়া আছে 15 একক। তার মানে কি চূড়ান্ত চাহিদা অর্জন সম্ভব নয়। লিখবে এভাবে যে যেহেতু শ্রম সরবরাহ 15 একক এবং চূড়ান্ত চাহিদা মেটানোর জন্য 21 একক শ্রমের দরকার হয়, তাই চূড়ান্ত চাহিদা মেটানো সম্ভব নয়, চূড়ান্ত চাহিদা অর্জন সম্ভব নয়। এই বিষয়টা হচ্ছে তোমাদের দেওয়া আছে 15 জন লেবার, তোমার দরকার হচ্ছে 21 জন লেবার, তো তুমি চূড়ান্ত চাহিদা অর্জন করতে পারবা না। এই হচ্ছে বিষয়। এখন আমরা সবাই লাস্টের জিনিসটা আমরা দেখবো, দেখে নাও একবার, লেখা বুঝতে পারবো না, আমার কথা শুনবা। সেটা হচ্ছে প্রশ্ন ছিল এরকম যে যদি শ্রম সরবরাহ 15 একক হয় তবে তা চূড়ান্ত চাহিদা অর্জনের জন্য যথেষ্ট কিনা। এটা যথেষ্ট হইতো যদি তোমার আমরা আগের যে অংশটা গেলাম সেখানে যদি সেটা 15 কম আসতো। যেহেতু এখানে আসছে 21, তার মানে হচ্ছে কি 21 জন শ্রমিক লাগবে মিনিমাম তোমার চূড়ান্ত চাহিদা মেটানোর জন্য, কিন্তু তাকে দেওয়া হয়েছে মাত্র 15 জন শ্রমিক। সে কি চূড়ান্ত চাহিদা অর্জন করতে পারবে না? এই হচ্ছে বিষয়। দেখো এখন শেষ দিকে আমরা চলে আসছি, তোমরা একটু মনোযোগ দিয়ে আর কিছুক্ষণ 5 মিনিট। 11 নম্বর প্রশ্ন হচ্ছে হকিন্স সিমন কন্ডিশন যাচাই করো। একেবারে সহজ, অলরেডি তোমরা এটা করছো। দেখো এখানে আমাদের টি ম্যাট্রিক্সটা আমরা একটু লিখি, 0.8 minus 0.3 minus 0.2 minus 0.4 0.9 minus 0.2 minus 0.1 minus 0.3 0.8। খেয়াল করো হকিন্স সিমন কন্ডিশন হচ্ছে দুইটা। প্রথম কন্ডিশনটা হচ্ছে প্রিন্সিপাল মাইনারের ভ্যালু হচ্ছে পজিটিভ হবে। প্রিন্সিপাল মাইনার বলতে কি বোঝে সেটা আমরা একটু জানি। প্রথম প্রিন্সিপাল মাইনার হচ্ছে 0.8, দ্বিতীয় প্রিন্সিপাল মাইনার হচ্ছে এই চারটা থেকে যেটা আসবে, এবং নির্ণায়কের মান হচ্ছে তৃতীয় প্রিন্সিপাল মাইনার। দেখো এখানে আমাদের প্রথম প্রিন্সিপাল মাইনার কত, প্রিন্সিপাল মাইনার বাংলায় আমি জানি না, প্রথম প্রিন্সিপাল মাইনার হচ্ছে 0.8, দ্বিতীয় প্রিন্সিপাল মাইনার কত বলো তো, কেউ দেখি, মাইনার হবে 8 নং 72। ওই যে তোমরা ম্যাট্রিক্সে যেটা দেখছো পঞ্চগড়ে 8 নং 72 মানে 0.72 মাইনাস 3 4 12 মানে তোমার হচ্ছে মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে, মাইনাস থাকবে একটা, তোমার হচ্ছে 0.12 তার মানে 0.6। এটা হচ্ছে দ্বিতীয় প্রিন্সিপাল মাইনার। এবার তৃতীয় প্রিন্সিপাল মাইনার হচ্ছে নির্ণায়কের মান। তোমরা দেখছো টি এর ডিটারমিনেন্ট ভ্যালু আসছিল হচ্ছে, তৃতীয় প্রিন্সিপাল মাইনার হচ্ছে 0.384, যেটা তোমরা ফার্স্টেই বের করছো। টি এর যে নির্ণায়কের মান সেটাই হচ্ছে 0.384। তিনটে কি পজিটিভটা দেখো তো, তার মানে হকিন্স সিমন কন্ডিশনের প্রথম শর্ত প্রতিপালিত হয়েছে। মজার বিষয় হচ্ছে প্রথম শর্ত যখন প্রতিপালিত হয় তখন অটো দ্বিতীয় শর্ত প্রতিপালিত হয়ে যায়। দ্বিতীয় শর্তটা হচ্ছে যে নির্ণায়কের মান পজিটিভ হবে, তাহলে নির্ণায়কের মান তো পজিটিভই আছে, তার মানে হকিন্স সিমন কন্ডিশনের আমাদের শর্ত প্রতিপালিত হয়েছে। আবারও শোনো, হকিন্স সিমন কন্ডিশন হচ্ছে শর্ত দুইটা। একটা হচ্ছে প্রিন্সিপাল মাইনারগুলোর ভ্যালু হবে পজিটিভ, আমরা দেখলাম তিনটা প্রিন্সিপাল মাইনারের ভ্যালু হচ্ছে পজিটিভ। আর দ্বিতীয় শর্ত ছিল এরকম যে নির্ণায়কের মান পজিটিভ হবে। আমরা তো শুরুতেই করছি যে নির্ণায়কের মান পজিটিভই আসছে। আজকের জন্য এতটুকুই মোটামুটি এই অধ্যায়ে, আর কিছু নাই। তোমাদেরকে আমি অধ্যায়টা ক্লাসেও পড়াইছি, বাট চিন্তা করে দেখলাম যে অনেকদিন তোমাদের গ্যাপ হয়ে গেছে, তাই অধ্যায়টা আজকে একবার রিপিট করবো। তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবা। আর হচ্ছে তোমাদের একটা বাড়ির কাজ থাকবে, সেটা হচ্ছে যে কোনো তোমাদের প্রত্যেক বোর্ডেই আসছে 18 সাল 17 সাল 16 সাল 3 সালেই এই অধ্যায় থেকে একটা করে অঙ্ক আসে। তোমরা যে কোনো দুইটা 18 এবং হচ্ছে 17 এই 2 সালের উৎপাদন উপাদান বিশ্লেষণ থেকে যা আসছে তোমরা আমাকে মেসেঞ্জার গ্রুপে পাঠাও। আমার জন্য বারবার বলতে নয়, এমনি তোমরা আমার থেকে দূরে আসছো, আমি আবার দূরে থাকলে
ভালো লাগে না আমার। আমি আসলে বুঝলে দূরে থাকলেও যেন আমরা একসাথে থাকতে পারি, এই জন্য তোমরা অবশ্যই আমার সঙ্গে সবসময় মেসেঞ্জার বা গ্রুপে অ্যাটাচ থাকবে, তাহলে ভালোবাসা বাড়বে, শিক্ষা ফলপ্রসূ হবে। আজকে এ পর্যন্তই, ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ।